সালামু আলাইকুম। আজকের সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ট্রেন্ডিং টপিক হচ্ছে জামাতের আমির সাহেবের এক্স হ্যান্ডেল হ্যাকিং এবং অত্যন্ত আপত্তিকর পোস্ট দেয়া। স্টিল এটা নিয়ে হিউজ কনফিউশন যাচ্ছে যে এটা কি আসলেই হ্যাড নাকি ওনার এক্স হ্যান্ডেল থেকে আসলেই পোস্টটা করা হয়েছে। দেখুন, একজন জামাতের রেগুলার সমালোচক হয়েও স্টিল আই ডু বিলিভ দ্যাট এটা জামাতের আমির সাহেব পোস্ট করেননি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি কি বলবো এটি হ্যাক হয়েছে? বাট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা খুব রিসেন্টলি আমি এমন কোনো ঘটনা দেখিনি যে কারো আইডি হ্যাক হওয়ার 2-3 ঘন্টার মধ্যে বা ইমিডিয়েটলি আফটার বিং হ্যাকড আপনি ব্যাক পেয়ে গেছেন। এটা মানে কোয়াইট ইরেগুলার এবং এটা সচরাচর দেখা যায় না, যদি ধরে নিই যে হ্যাক হয়েছে। কিন্তু আমার হ্যাক হয়েছে এটাও মনে হয় না। তাহলে পোস্টটা কীভাবে এলো? কারণ যখন পোস্টটি দেয়া হচ্ছিল তখন উনি জনসভায় ছিলেন, অথবা যেটা লাইভ চলছিল ওখানে বক্তৃতা দিচ্ছিলেন, এরকম একটা দাবি করা হয়েছে। আমি এটাকে সত্যি ধরে নিলাম। তাহলে পোস্ট এলো কীভাবে? সিম্পলি আমরা যেটা জানি সেটা হচ্ছে পলিটিশিয়ানরা নিজেদের সোশ্যাল মিডিয়ার পোস্ট নিজেরা দেন না। তাদের একটা পিআর টিম থাকে, তাদের একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিম থাকে। এই টিমটাই তাদের হয়ে তাদের সোশ্যাল মিডিয়া, তাদের পাবলিক রিলেশনশিপের যে বিষয়গুলো থাকে ওগুলার পুরাটা নিয়ন্ত্রণ করেন। সাধারণত পোস্টটা দেওয়ার আগে ওনারা এটার একটা প্রুফ রিড করেন, জাস্ট মানে কোনো কিছু আপত্তিকর বা কোনো কিছু ভুল বলা হয়ে গেল কি না এরকম একটা চেক করে। কিন্তু যেহেতু উনি তখন ব্যস্ত ছিলেন, ও সেক্ষেত্রে হয়তো এটা ওভারলুক করে যেতে পারেন। সাধারণত জামাত ইসলামের এই পোস্টগুলো বা এই পিআর বিষয়গুলো দেখা হচ্ছে, যতটুকু আমি জানি, শিবিরদেরই বা তাদের থিঙ্ক ট্যাঙ্করাই নিয়ন্ত্রণ করেন। যদিও তারা স্পষ্টভাবে শিবির তাদের সাথে জামাত সংশ্লিষ্টতার বিষয়ে মিথ্যাচার করেন, তারা সব কিছুই করেন জামাতের জন্য, কিন্তু তারা জামাতের কেউ না। যাই হোক, কিন্তু এগুলা আমার যতদূর জানা এগুলো ওনারাই মেনটেন করেন। এবং যেহেতু সম্প্রতি ওনারা জামাতের আমির সাহেব নারীদের নেতৃত্ব এবং ক্ষমতায়ন বিষয়ে ওনার জায়গাটা ক্লারিফিকেশন দিয়েছেন, তখন আমার মনে হচ্ছে যে এটা নিয়ে খুব ভালোভাবে একটা পোস্ট দেওয়া তাদের দরকার ছিল। কেন জামাত ইসলাম সেই পর্যায়ে বা সেই অবস্থানে নারীদেরকে দেখতে চায় না, বাংলাদেশি বাস্তবতায় আসলেই নারীরা কতটুকু কর্মক্ষেত্রে নিরাপদ, কতটুকু অনিরাপদ, বা তাদের কি চ্যালেঞ্জেস থাকতে পারে, যে জন্য উনি ওই জায়গা থেকে বলেছেন যে নারীরা কেন নেতৃত্বে আসতে পারে না, বা ওনারা কেন এই কর্মঘণ্টার বিষয় বা নারীদের কর্মে আসার বিষয়ে, কাজে থাকার বিষয়ে নিরুৎসাহিত করেন। এই বিষয়টা একটু জোরালোভাবে উপস্থাপন করতে চেয়েছেন, যেটা বোঝাতে গিয়ে সেটা অনিচ্ছাকৃতভাবেই হোক খুব ভুল শব্দ ব্যবহার করে ফেলেছে। এটা তো আসলে অগ্রহণযোগ্য শব্দ। তো যেটা খুব দ্রুত ওনাদের নজর আসার পর ওনারা তখন এটাকে একটা সাফাই টাইপ, খুব মানে যে এটা হ্যাক হয়েছে বা উন্মুক্ত করেছে এরকম একটা বিবৃতি দিয়ে, বা এখন এটাকে খুব কাভার আপ দেওয়ার চেষ্টা করছেন। এখানে 2-3টা জিনিস আসলে আমাদের একটু নজর খেয়াল করার জিনিস, যে আমরা সোশ্যাল মিডিয়ায় গুজব বা বটিংয়ের যে প্রতিযোগিতা শুরু করেছি, এটা আমাদের উভয় আমাদের টোটালি আমাদের সোশ্যাল মিডিয়াটাকে অনিরাপদ করে ফেলেছে। এবং দিনকে দিন আমাদের ভুলের মাত্রা এবং একজনকে আরেকজন ছোট করতে গিয়ে এমন সব কাজ করে ফেলছি যেটা খুব বাড়াবাড়ি রকম হয়ে যাচ্ছে। সেকেন্ড একটা কথা হলো, আমরা যে ধরেন আমি বিএনপির কথাই বলি, কোথাও নারীদের বিষয়ে খুব অগ্রহণযোগ্য শব্দ বলে দিচ্ছে, নেকাব নিয়ে বাজে মন্তব্য করছে, কোথাও জামাত থেকে ডাবির মেয়েদেরকে একদম অশ্লীলভাবে কথা বলছে, আর সোশ্যাল মিডিয়াতে ভুয়া আইডি দিয়ে যা তা বলা হচ্ছেই, রেগুলার হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলার সমাধান আমরা কি হচ্ছে,
যে আমি এভাবে বলতে চাইনি, ওভাবে বলেছি, সরি। যদি মনে কষ্ট পেয়ে থাকেন সরি। খুব ভুল শব্দ বলার পরেও কিন্তু এটা নিয়ে কোনো, জাস্ট আমরা সোশ্যাল মিডিয়া হাইপ তুলছি, এটা কি কোনো ফৌজদারি মামলা হয়? হয় না। এই জন্য খুব একটা কিছু বলে দিলেও কি, এটা জাস্ট সরি বলে দিলে তো হয়ে গেল, এটা যেই দলের পক্ষ থেকেই হোক। আর এটার আরও বাজে একটা ইফেক্ট দেখেন, সম্প্রতি বিভিন্ন জায়গায় কিন্তু ফিমেল ভিকটিমাইজেশনের একটা গেম চলছে। তো এই গেমের সবচেয়ে বাজে দিক হচ্ছে, সত্যিকার অর্থেই কিন্তু কোথাও না কোথাও আবার হেনস্থার শিকারও হচ্ছে, ফ্রম বোথ সাইড হচ্ছে এটা। কিন্তু যখন জিনিসটা গ্যামলিংয়ের পর্যায়ে চলে এসে, তখন আর মানুষ এটাকে নিয়ে গুরুত্ব দিচ্ছে না। স্পেসিফিক পলিটিক্যাল পার্সন ছাড়া কেউ এটাকে হাইপ মানে এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, যে দূর এগুলো তো ওদের পলিটিক্যাল গ্যামলিং। অথচ এটা কিন্তু এই ক্ষেত্রে সত্যিকারের হেনস্থাগুলোও চোখের আড়ালে চলে যাচ্ছে, যেটা ফৌজদারি দণ্ডবিধির আন্ডারে বিচারযোগ্য। এই অস্থির গুজবের প্রতিযোগিতা, বটিংয়ের প্রতিযোগিতা, হেনস্থা করার প্রতিযোগিতা যাচ্ছে, এটা আরও দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। আর আরেকটা বিষয় আমার এটা হচ্ছে, আমাদেরও উদ্দেশ্য বলা, হ্যাক হোক আর না হোক, বিএনপির নেতাদেরও ওই অন্য পক্ষ কিংবা শিবিরের থেকে এখন হ্যাক হওয়ার হিউজ একটা রিস্ক, টিট ফর ট্যাট হবে। আর যদি নাও হয় সেটা এখন হবে, যে নিজেরটাকে হ্যাকড প্রমাণ করার জন্য। এবং আমাদের এক্ষেত্রে সবারই সচেতন, সাবধান হওয়ার দরকার। নিজেদের সোশ্যাল মিডিয়াগুলো, আমাদের পিআরগুলো কে দেখছে, কে চালাচ্ছে, সেটা পোস্ট হওয়ার আগেই বা সেটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে, ওরা শুধু স্ক্রিপ্ট লিখে দিবে, পোস্টটা আমার মনে হয় রাজনৈতিক নেতারা নিজেদের এখানে দিলেই ভালো হয়, পুরা কন্ট্রোল ওদের হাতে ছেড়ে না দিয়ে। এখন ধরে নেন যে শফিক সাহেব দেয়নি, ও হয় হ্যাক হয়েছে কিংবা ওনার পিআর টিম থেকে কেউ দিয়েছে, এটা প্রচারও করতে পারবে না যে এটা তো আমি দিই না, আমার পিআর টিমের ওই ছেলে ভুলে দিয়ে দিয়েছে, এটা বলতেও পারবে না। কারণ তাদের পিআর টিমটা কে চালায় এটা মোটামুটি লোকজন বোঝে। তাহলে এটা আপনি বলেন, তাহলে আপনার যে টিম, আপনারা এটাই লালন করেন মনে, ওই প্রশ্নটা উত্তর দিতে হবে। সো এটা খুব রিস্কি একটা জোন। আমার মনে হয় যে আমাদের পিআর টিমগুলো এটা পোস্ট দিবে, কিন্তু ফুল নিয়ন্ত্রণ তাদের হাতে থাকাটা, তাদের ভুলের দায় পুরো দলের উপর বর্তাবে। সেটা জামাত, বিএনপি, এনসিপি বা অন্যান্য যে কোনো দলের জন্যই খুব ভেবে, নড়ে চড়ে বসে ভেবে মানে আগে থেকে সাবধান হওয়ার মতো একটা বিষয়। যা কিছু বললাম এটা আসলে আমার পার্সোনাল রিয়েলাইজেশান। আমি আসলে সারাদিন যা দেখলাম, যা বুঝলাম, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করাটা আমার অপিনিয়ন, আমার রিয়েলাইজেশান। অ্যাকসেপ্টেন্সটা ইউর অপিনিয়ন, ইউর রিয়েলাইজেশান। দ্যাটস ইট।